আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচি। পিটিএ মানুষ মারাকে মব বলে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, তাজুল ইসলামের অভিযোগ। নতুন বাংলাদেশে এটি বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি। একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়ে ইসিতে বিএনপি, সবার জন্য সমান সুযোগ দিতে জামায়াতের দাবি। কুড়িগ্রামের পার্বতীপুরে প্রকৃত জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১-এর সহযোগিতা। এবং জমকালো আয়োজনে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী। নির্বাচিত শর্ট ফিল্ম প্রদর্শিত হবে চ্যানেল আই ও আই স্ক্রিনে। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। দেশের স্বাধীনতা ও রাষ্ট্র গঠনের ইতিহাসে এক অনন্য নাম জিয়াউর রহমান। জন্মদিনে নানা আয়োজনে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপির নেতা কর্মী সহ সব স্তরের মানুষ। রাহুল রায়ের রিপোর্ট। সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন জিয়াউর রহমান। শৈশব থেকেই শৃঙ্খলা, সাহস ও নেতৃত্ব গুণে সবার থেকে আলাদা ছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় একসময় যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার টানে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। রণাঙ্গনে সৃষ্টি করেন ইতিহাসের এক সাহসী অধ্যায়। একজন দক্ষ সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন জিয়াউর রহমান। স্বাধীনতার পর সামরিক ও প্রশাসনিক ভূমিকা তাকে নিয়ে আসে জাতীয় রাজনীতির কেন্দ্রে। রাষ্ট্রনায়ক হয়ে জিয়াউর রহমান প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্রের ধারা। রাষ্ট্র গঠনে তার ১৯ দফা, দেশের উন্নয়নে এক অনন্য দলিল, খাল খনন সহ নানা কর্মসূচি রাষ্ট্রের কল্যাণে রাষ্ট্রনায়কের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে গড়ে তোলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের নীতি নির্ধারকরা বললেন, বিএনপির জন্য এখনো বড় অনুপ্রেরণা জিয়াউর রহমান। অমর কতগুলা কাজ করে গেছেন, যার ফলে বাংলাদেশ ঘুরে দাঁড়াইছিল। খাল খননের যে কর্মসূচিটা, যুব কমপ্লেক্স, গ্রাম রক্ষী, এই যে অনেকগুলো জিনিস উনি নতুন ইন্ট্রোডিউস করছিল। মহিলা মন্ত্রণালয়, নারী ক্ষমতায়ন করার জন্য পুলিশে নারী পুলিশ নিয়োগ দেওয়া, তারপরে এই বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য নতুন করে আসর। ওনার হাতে গুনতে গেলে তো অনেক, এটা বলে শেষ করা যাবে না। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল বিপদগামী সেনার হাতে নিহত হন জিয়াউর রহমান। তার অকাল প্রয়াণে থমকে যায় একটি অধ্যায়। তবে জিয়াউর রহমানের চিন্তা ও আদর্শ আজও বাংলাদেশের রাজনীতিতে আলোচিত ও সমকালীন। ওনারকে যত বেশি আমরা আলোচনা করব, যত বেশি স্মরণ করব, তত বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রাজনীতি সমৃদ্ধ হবে। ভোটাররা ভোট দেবে, ভোটাররা ভোট দেওয়ার সময় বিএনপির কি করে গেছে সেই জিনিসটা আরো পরিষ্কারভাবে জানতে পারবে তো এই দিনের স্মরণ করার মাধ্যমে। নানা কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করছে বিএনপি। গত ৩০ ডিসেম্বর জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির চেয়ারম্যান হন তাদের বড় ছেলে তারেক রহমান। ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা তারেক রহমানের নেতৃত্বেই আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জিয়াউর রহমানের গড়া দল বিএনপি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতিগুলোর একটি, কিন্তু এই পুরস্কার কি ভাগ করা যায়? একজন নোবেল লরিয়েট কি পরে চাইলে পুরস্কারটি অন্য কাউকে দিয়ে দিতে পারেন, বা পুরস্কারটি ভাগাভাগি করতে পারেন? কিংবা পুরস্কারে ভূষিত হওয়া ব্যক্তিকে নিয়ে বিতর্ক সৃষ্টি হলে কি নোবেল কর্তৃপক্ষ পুরস্কার বাতিল করতে পারে?
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নিয়ে বিশ্লেষণ জানিয়েছে নরওয়ের নোবেল কমিটি। জানাচ্ছেন যাযাবর মিন্টু। নোবেল পুরস্কারে ভূষিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হয় নোবেল লরিয়েট। শান্তিসহ সব ক্যাটাগরির নোবেল পুরস্কারই নির্দিষ্ট সিদ্ধান্তের মাধ্যমে প্রদান করা হয়, যা নোবেল কমিটির ঘোষণার পর আর পরিবর্তনযোগ্য নয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোবেল পুরস্কার একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যৌথভাবে দেওয়া যেতে পারে, তবে এই ভাগাভাগি সম্পূর্ণভাবে নির্ধারণ করে সংশ্লিষ্ট নোবেল কমিটি। ঘোষণার পর কোনো লরিয়েট নিজের ইচ্ছায় পুরস্কার ভাগ করতে পারেন না। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর একজন লরিয়েট একটি স্বর্ণপদক, একটি ডিপ্লোমা এবং পুরস্কারের অর্থমূল্য পান। তবে পদক বা অর্থ লরিয়েট চাইলে দান করতে পারেন, বিক্রি করতে পারেন বা সংরক্ষণাগারে দিতে পারেন, কিন্তু এতে নোবেল পুরস্কারের মালিকানা বা স্বীকৃতির পরিবর্তন হয় না। এছাড়া নোবেল পুরস্কার নিয়ে বিতর্ক উঠলেও কখনোই তা বাতিল করা যায় না। নরওয়ে নোবেল কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। পুরস্কার ঘোষণার পর তা প্রত্যাহার, হস্তান্তর বা পুনর্বন্টনের কোনো সুযোগ নেই। নোবেল কমিটি বলেছে, পুরস্কার দেওয়া হয় একজন ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ের অবদানের ভিত্তিতে। লরিয়েটের ভবিষ্যৎ বক্তব্য বা কর্মকাণ্ড সেই সিদ্ধান্তকে প্রভাবিত করে না। যাযাবর মিন্টু, চ্যানেল আই। মব বলার বিষয়ে নাগরিকদের সতর্ক করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম। তার মতে, পিটিএম মানুষ মারাকে মব বলে সূক্ষ্মভাবে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। নতুন বাংলাদেশে এটা বরদাস্ত করা যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। তবে মবকে উস্কানি দেওয়া তার ওই বক্তব্যের বিরোধিতা করেছেন রাজনীতিকরা। আরও জানাচ্ছেন রিজভি নওয়াজ। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে সিডাপ মিলনায়তনে বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন শিরোনামে নীতি সংলাপ। সেই আলোচনাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি ব্যাখ্যা করলেন কোন ঘটনাকে মব বলা যাবে আর কোনটাকে বলা যাবে না। যে এই মব বলাটার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে। গণভবনের পতনের যে আন্দোলন, তার সাথে রাস্তায় ছিনতাইকারী অথবা কোনো ধর্মীয় সংখ্যালঘুকে পিটিয়ে বিশেষ কোনো গোষ্ঠীর মানুষ যদি হত্যা করে, দুটোকে একসাথে বিচার করা যাবে না। মব শব্দটা প্রয়োগের আগে অবশ্যই আমাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। তাজুল ইসলামের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন আলোচনায় অংশ নেওয়া রাজনীতিকরা। চিফ প্রসিকিউটর বলে গেলেন মবকে মব বলা যাবে না। আচ্ছা, আমরা যে নামেই ডাকি না কেন, এটা তো সত্যি, এটা তো উনি বলে যেতে পারলেন না। এইসবের আইনের অনুশাসন কায়েম আছে, বিচার হচ্ছে। ডান পাশে বসা উনি চলে গেছেন, আমার কাছে মনে হলো উনি একটু থ্রেটই করলেন। মবকে জাস্টিফাইড করব, ওয়াই? মবকে অ্যালাউ করা হয়েছিল, এখন মব সরকারকে খেয়ে ফেলছে, নির্বাচন কমিশনকে খেয়ে ফেলছে, দেশকেও খেয়ে ফেলতে পারে। সিজিএস এর নীতি সংলাপের একেবারে শেষে এসে যোগ দেন আইন উপদেষ্টা। এত অল্প সময়ে বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বেশি সংস্কার হয় নাই, এটা সবিনয়ে বলবো এবং অত্যন্ত জোরের সাথে বলবো। এখন ধরেন আমি আপনাকে বলতে পারি, থিওরিটিক্যালি উচ্চ আদালত, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য যা যা আইন করা দরকার সব আমরা করেছি। আমি টেম্পটেড হচ্ছি বলতে যে আমরা 100% করেছি। একই স্থানে সবার জন্য গণতন্ত্র, সংখ্যালঘু অধিকার, প্রতিনিধিত্ব এবং জাতীয় নির্বাচন নিয়ে আরেকটি নীতি সংলাপের আয়োজন করে সিজিএস। সংস্থাটির প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচকরা অভিযোগ করেন, সবার জন্য সমান অধিকারের কথা বলা হলেও এর কোনো প্রয়োগ নেই। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বেগম খালেদা জিয়ার দৌহিত্রী ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, নারীকে দূরে সরিয়ে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। তাই দেশের অর্থনীতিতে নারীর অংশগ্রহণ আরও বাড়াতে হবে, নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। জাইমা রহমান আরও বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠায় পুরুষদেরও নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনে নারী, নীতি সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় প্যানেল আলোচনায় নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, চিকিৎসা সেবা সহ নানা বিষয়ে কথা বলেন সমাজকর্মী ও নারী উদ্যোক্তারা। আলোচনা সভায় উপস্থিত হন বেগম খালেদা জিয়ার দৌহিত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। দেশের নীতি নির্ধারণী বিষয়ে দেওয়া প্রথম বক্তব্যে জাইমা বলেন, নিজের ছোট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকতে হবে। আমাদের আদর্শ আলাদা, অভিজ্ঞতা আলাদা, দৃষ্টিভঙ্গিও আলাদা, কিন্তু তারপরেও আমরা একসাথে বসেছি, আলোচনা করছি, কারণ আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি।
আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি, একের পর এক শুনছি, এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে। নারী শিক্ষায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসামান্য অবদানের কথাও তুলে ধরেন জাইমা রহমান। আম্মা আব্বা একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিল, তো নার্স তারপরে বললেছে যে ও আমি তো আপনার মাকে চিনেছি। আম্মু আব্বু বললো কিভাবে? আপনার মাই প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না? আম্মু আব্বু তো অবাক, হ্যাঁ আপনি কিভাবে জানেন? তো নার্সটা তারপরে বললো যে আপনাদের যে উনি যে এত কিছু করেছেন এই মেয়েদের শিক্ষার জন্য, স্পেশালি প্রাইমারি এডুকেশন, আমাদের সরকার ওই 35-30 বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল। আর ওই কারণে লক্ষ লক্ষ মেয়েরা গ্রাম অঞ্চলে, ওদের দেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গা সদরে এখনও শিক্ষা পাচ্ছে, অন্তত প্রাইমারি এডুকেশন লেভেলে। সো ভাবলাম একটু শেয়ার যদি করে এখানেই করবো আপনাদের সাথে। অনুষ্ঠানে বিভিন্ন খাত থেকে আসা তরুণীদের সংগ্রাম, সম্ভাবনা ও নানা পরিকল্পনার কথা শোনেন জাইমা রহমান। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। দাবি আদায় না হওয়া পর্যন্ত সোমবার সকাল 11টা থেকে আবারও নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ছাত্রদল। এর আগে বিকেলে ইসিতে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোস্টাল ব্যালট বিতর্ক ও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্ব সহ বিভিন্ন বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানান। নিরাপত্তা জোরদারে ইসিতে সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। রিপোর্ট করছেন শহীদুল্লাহ রাজু। একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর পক্ষপাতিত্ব, পোস্টাল ব্যালট বিতর্ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, এই তিনটি ইস্যুতে নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি। নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্রিগেড দিলে ছাত্রদলের নেতাকর্মীরা সড়ক আটকে অবস্থান নেয়। প্রায় 9 ঘণ্টা ধরে চলে এই অবস্থান। সন্ধ্যায় নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে ছাত্রদলের একটি প্রতিনিধি দলের বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদল নেতারা। এবারে প্রথমবারের মতো যে পোস্টাল ব্যালটে নির্বাচন হচ্ছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যেটি আমরা দেখলাম যে নির্বাচন কমিশন কর্তৃক পোস্টাল ব্যালটের আয়োজন করলো, সেটি অত্যন্ত একদম পুয়ার ম্যানেজমেন্ট হয়েছে এবং বিশেষ করে জামাতে ইসলাম এবং শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের বাসায় পোস্টাল ব্যালট পাওয়া গেছে। এই ঘটনা আমাদেরকে মনে করে দিচ্ছে 2018 সালের কথা। আমরা আগামীকাল আবারও সকাল থেকে আমাদের এই ঘেরাও কর্মসূচি আবার শুরু করব। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই ঘেরাও কর্মসূচি অব্যাহত রাখব। 22 জানুয়ারি থেকে যে জাতীয় সংসদ নির্বাচন প্রচারণা শুরু হচ্ছে, সেটা নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, এরপর থেকে যদি কোনো মব ক্রিয়েট করা হয়, আমরা কিন্তু বারবার বসে থাকবো না। বিকেলে নির্বাচন কমিশন ভবনে যান বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারা। সে সময় নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা একটি দলের হয়ে কাজ করছেন বলে আনুষ্ঠানিক অভিযোগ করেন তিনি। যে নির্বাচন কমিশন অনেকগুলো ক্ষেত্রেই তারা তাদের কার্যকলাপের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ আচরণ করছে। যে পোস্টাল ব্যালটের যে বিষয়টি, এটা কিন্তু এখনও পুরোপুরি সমাধান হয়নি। বিশেষ করে বিদেশের যারা নিবন্ধিত ভোটার, তাদেরকে ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে এবং ব্যালট পেপারটা যেভাবে মুদ্রণ করা হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের অভিযোগ, আমরা সেটা তাদের কাছে দিয়ে এসেছি। ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। জামাতে নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনাল অফেন্স। এই বিষয়ে আমরা ইতিপূর্বে আচরণবিধি ভঙ্গের আপত্তি জানিয়েছি। এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা বলে আমরা প্রয়োজন বলে আমরা মনে করেছি।
একটি দল আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছে এমন অভিযোগ করেছে বিএনপি। নির্বাচন কমিশন চাইলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব বলে জানায় বিএনপি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, একটি দলের প্রধানকে নিয়ে সরকার বাড়াবাড়ি করছে। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিরাপত্তা বা প্রোটোকল দিলে সমস্যা নেই, তবে অন্যদেরও একইভাবে প্রোটোকল ও নিরাপত্তা দিতে হবে। তাহের বলেন, একটি দল থেকে ইসিকে চাপ দেওয়া হচ্ছে, তবে চাপে নতি স্বীকার না করে সব দলের জন্য একই নিয়ম হতে হবে। ভোট কেন্দ্রে কোনো বাহিনীকে প্রবেশের সুযোগ দেওয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি। কোনো একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করবে। বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম আমিরকে, প্রধানকে সম আচরণ দিতে হবে। যদি এটার ব্যর্থ হয় তাহলে জাতি পক্ষপাতমূলক অপরাধের দোষে এই ইলেকশন কমিশনকে দোষী হিসাবে সাব্যস্ত করবে এবং লেভেল প্লেইং ফিল্ড এখানে বিনষ্ট হবে। এবার অন্যান্য সংবাদ। অকাল নদী ভাঙন, মৌসুম ভিত্তিক তীব্র শীত আর অতিরিক্ত তাপমাত্রার বিরূপ ভাবাপন্ন জনপদ কুড়িগ্রামের চর পার্বতীপুর। জেকে বসা শীত ও রোগ শোকে বিপর্যস্ত জনপদে স্বস্তি ফেরাতে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১-এর সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীত বস্ত্র প্রদান করেছে প্রকৃত জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। এমন উদ্যোগে কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি চরাঞ্চলের টেকসই উন্নয়নে দায়িত্বশীল ভূমিকার আহ্বান সুধীজনদের। আব্দুল করিমের ভিডিওচিত্রে মোর্শেদ রান্নির রিপোর্ট। আমরা রিপোর্টের জন্য একটু অপেক্ষা করছি। আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। শেষ হলো ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ প্যানোরামা মেধা শাখায় পূর্ণদৈর্ঘ্য শাখায় পুরস্কার পেয়েছে আকাশ হকের দ্য ইউনিভার্সিটি অব চাঙ্কারপুল। আয়োজকরা জানিয়েছেন, উৎসবের ১১টি শর্ট ফিল্ম প্রদর্শিত হবে আইস্ক্রিনে। ৯ দিন উৎসবের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই। রিপোর্ট আরও জানাচ্ছেন সুলতানা হিমু। পর্দা নামল ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবারের সেরা প্রামাণ্যচিত্র পুরস্কার পেয়েছে ইতালি, লাওস ও স্পেনের দ্য গার্ডিয়ান অফ স্টোরিজ। এশিয়ান ফিল্ম প্রতিযোগিতায় সেরা সিনেমার পুরস্কার পেয়েছে কিরগিজস্তানের কুরাক। সেরা অভিনেতা কাজাখস্তানের আবেল সিনেমায় মিস্টার ইয়ারলান তুলুতে। সেরা অভিনেত্রী ইরানের মিসেস ফারিবা নাদেরি। সেরা পরিচালক আজারবাইজানের তনহাদ ইনসানিন মনোলোকু সিনেমায় এমিন আফান্দিয়েব। বাংলাদেশ প্যানোরামা মেধা শাখায় শর্ট ফিল্ম হোয়াট ইফ ফিপ্রেসি বাংলাদেশ পুরস্কার জিতেছে তানহা তাবাসসুম। বাংলাদেশ প্যানোরামায় পূর্ণদৈর্ঘ্য শাখায় পুরস্কার পেয়েছে আকাশ হকের দ্য ইউনিভার্সিটি অফ চানখারপুল। এটা আমার শুরুর, আমি কখনো ভাবিনি যে আমি অ্যাওয়ার্ড পাবো আমার ফার্স্ট সিনেমায়। থ্যাঙ্কস টু মাই টিম, থ্যাঙ্কস আরিফ আমার সাথে, মানে অলওয়েজ আমার সাথে ছিল, আমার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এটা আমাদের অনেক কষ্টের একটা অ্যাওয়ার্ড, আসলে আমরা যে পাবো এটা আমরা জানতাম না। আর প্রিমিয়ারের দিন সবাই এমনভাবে এসেছে, আমাদের অডিয়েন্স জায়গা ছিল না, সবাই মাটিতে বসেছে, সো দ্যাট ওয়াজ অসম ফর আস। আয়োজকরা জানিয়েছেন, উৎসবে নির্বাচিত ১১টি শর্ট ফিল্ম প্রদর্শিত হবে আই স্ক্রিনে। শর্ট ফিল্মগুলো বাচ্চাদের বাংলাদেশ প্যানোরামা ট্যালেন্ট সেকশনের যে ছবিগুলো, সেগুলো আই স্ক্রিন তারা এই ছবিগুলোকে কিনে নিতে চাচ্ছে এবং সেগুলো প্রদর্শন করার জন্য, উইচ ইজ ভেরি গুড নিউজ যে আমাদের অ্যাওয়ার্ড পাওয়া 3টি ছবিকে তারা সিলেক্ট করেছে যে এই ছবিগুলো তারা নেবে। অ্যান্ড আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের ফিল্ম মেকাররা যাতে তারা ফিল্ম মার্কেটটা পায়। ৯ দিনের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। অকাল নদী ভাঙন, মৌসুম ভিত্তিক তীব্র শীত আর অতিরিক্ত তাপমাত্রার বিরূপ ভাবাপন্ন জনপদ কুড়িগ্রামের চর পার্বতীপুর।
জেকে বসা শীত ও রোগ শোকে বিপর্যস্ত জনপদে স্বস্তি ফেরাতে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১-এর সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র প্রদান করেছে প্রকৃত জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। এমন উদ্যোগে কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি চরাঞ্চলের টেকসই উন্নয়নে দায়িত্বশীল ভূমিকার আহ্বান সুধীজনদের। আব্দুল করিমের ভিডিওচিত্রে রিপোর্ট করছেন মোশাহিদ রানী। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ব্রহ্মপুত্র অধ্যুষিত চরাঞ্চলে মানুষের জীবন জীবিকা চলে অনিশ্চয়তার দোলাচলে। মৌলিক চাহিদাবঞ্চিত জনপদে স্বস্তি ও উষ্ণতার বার্তা দিতে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১-এর সহযোগিতায় বিনামূল্য চিকিৎসা ও ওষুধ প্রদানের পাশাপাশি শীতবস্ত্র বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। আমার কাশ, ব্যথা, লো প্রেশার, এইটা ডাক্তার ফ্রিতে দেখলো, ওষুধপাতি দিল, আমাদের জন্য খুবই উপকার। আমার এই হাত কামলায়, কোমর কামলায়, আমি ওষুধ পাচ্ছি। ঠান্ডার মতো কম্বল পাচ্ছি, ওষুধ পাচ্ছি, একটু খুশি হয়েছি। বা শীতের জন্য একটা কম্বল পাইলাম। আমি কম্বল পাইছি, অনেক খুশি। কম্বলও পাইছি, ওষুধও পাইছি। ওষুধ পাইলাম, কম্বল পাইলাম। কম্বল দিলে শান্তি হয়েছে। কষ্টই আছি, আইত্রিপও আছি, এখন কম্বল পাচ্ছি। যারা দিছে এই মালগুলো, তারা যেন আল্লাহ যার হায়াত দ্বারা পুড়ে করে। আজন্ম সংগ্রামী জনপদে আর্থমানবতার সেবায় কৃতজ্ঞতা জানিয়েছেন সুধীজনরা। ব্যাচ ৭১ মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় যেইভাবে সহযোগিতা করে এই চরবাসীকে সেবা দেওয়ার জন্য আমাদের সাথে কেন অংশগ্রহণ করলেন, তাই আমাদের প্রকৃতি জীবন ফাউন্ডেশন এবং প্রকৃতি জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে এবং এই দুর্গম চরবাসীর পক্ষ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বাস্তবতা বলছে সরকারি বেসরকারি পর্যায়ে চরাঞ্চল ভিত্তিক বিশেষ অর্থনৈতিক পরিকল্পনা, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং শিক্ষার প্রসারেই সম্ভব এই অঞ্চলের টেকসই অগ্রযাত্রা। মোশাহিদ রনি, চ্যানেল আই, কুড়িগ্রাম। ফিলিস্তিনের গাজায় বোর্ড অফ পিস এ পাকিস্তানকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গাজা ইসরায়েলের টানা ২ বছরের ধ্বংসযজ্ঞের পর ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ হিসেবে এ উদ্যোগ। এই বোর্ডে তুরস্ক, মিশর, ইটালি, মরক্কো, কানাডা ও অস্ট্রেলিয়া সহ প্রায় ৬০টি দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবারে রয়েছে কৃষি সংবাদ। বেলে দোআঁশ মাটি, নাতিশীতোষ্ণ আবহাওয়া আর লবণাক্ততার বিশেষ প্রভাবে সাতক্ষীরার কুল পেয়েছে আলাদা স্বাদ ও মিষ্টতা। দেশের অন্য এলাকার চেয়ে আগাম ফলন হওয়ায় বাজারেও এই কুলের রয়েছে বাড়তি চাহিদা। সাতক্ষীরার প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জহির মুন্না। চলতি মৌসুমে সাতক্ষীরায় কুল চাষের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮৪৬ হেক্টরে, যেখান থেকে এবার প্রায় ২০০০ মেট্রিক টন কুল উৎপাদনের আশা করা হচ্ছে। স্থানীয় বাজারে প্রতি কেজি কুল বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। ১ বিঘা জমিটি ৩০-৩৫টা গাছ ধরে ১-১.৫ লাখ টাকা খরচা হয়। ডাল কাটার পর থেকে কুল আসা পর্যন্ত আমার ৬-৭ লক্ষ টাকা খরচ হয়েছে। আশা করি আমি ২০-২৫ লক্ষ টাকা বিক্রি করতে পারবো। শুধু কুল নয়, একই জমিতে চাষ হচ্ছে বিভিন্ন ধরনের সবজিও। এতে বাড়ছে কৃষকের আয়। ফুল থেকে ফল সংগ্রহ করতে ১ থেকে ১.৫ মাসের মধ্যে তারা ফল সংগ্রহ করে এবং এবার হলো ব্যাপক ফল ধরেছে গাছে। আমাদের ভালো সর্বোচ্চ ভালো মাল হলে ১২০ থেকে ১৩০, আর নর্মাল হলে আপনার ৮০ থেকে ৯০ টাকা। বাগান পরিচর্যা, কুল সংগ্রহ ও পরিবহনের কাজ পাচ্ছেন স্থানীয় শ্রমজীবীরা,
বদলে যাচ্ছে এলাকার কৃষির চিত্র। সকাল 8টা থেকে বেলা 3টে পর্যন্ত আমরা এখানে কাজ করি। আমরা এখানে কুল ভাঙা কাজ করি, খোঁটা দেয়, স্প্রে করি। চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় 150 কোটি টাকার উপরে কুল বিক্রির সম্ভাবনা রয়েছে। টককুল এবং বলসুন্দর এই দুইটা জাতের খুব সম্ভাবনা। বলসুন্দর হলো মিষ্টি কুল হিসাবে কৃষকগণ এবং ভোক্তাগণ পছন্দ করেন। অপরদিকে টককুলটা চাটনি, আচার এগুলো তৈরির জন্য ব্যবহার হয়। স্থানীয়দের দাবি, সরকারি সহায়তা, আধুনিক প্রশিক্ষণ আর সহজ শর্ত ও স্বল্প সুদে ঋণ সুবিধা পেলে এ জেলায় কুল চাষ আরও বাড়বে। জহির মুন্না, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। উনিশশো সালে গঠিত হয়ে 2005 সালে প্রথম শ্রেণীতে উন্নীত হয় শরীয়তপুর পৌরসভা। পৌরসভার 100 কিলোমিটারের অধিক সড়কের বেহাল অবস্থা, দীর্ঘদিন দুর্ঘটনা ও স্বাস্থ্য ঝুঁকির কারণ হলেও পরিস্থিতি অপরিবর্তিত। সময় ও জীবনের সুরক্ষা নিশ্চিতে ক্ষুব্ধ স্থানীয়রা চান আশু প্রতিকার। এর বিপরীতে জুনের মধ্যেই বেহাল দুটি প্রধান সড়ক সংস্কারের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। শরীয়তপুর জেলার পাকার মাথা থেকে আটং এবং পালং উত্তর বাজার থেকে কানার বাজার পর্যন্ত দুটি সড়কে চলাচল করে হাজারো যানবাহন। ভাঙাচোরা সড়কে ধুলা, ধোঁয়া ও কুয়াশার ধূম্রজালে পথচারী, শিক্ষার্থী ও স্থানীয়দের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত। শরীয়তপুরের মতো প্রথম শ্রেণীর পৌরসভার 120 কিলোমিটার সড়কের অধিকাংশই বেহাল হওয়ায় বাড়ছে দুর্ঘটনাও। স্কুলের ভিতর ধুলাবালি আসে, তারপর আমাদের হাঁচি আসে, কাশি আসে। রাস্তা ভাঙ্গা থাকার কারণে আমাদের স্কুলে ধুলাবালি এসে পড়ে, আমরা তাতে ভালো ইচ্ছা মতো খেলতেও পারি না। একটা রাস্তাঘাটে ভাঙ্গাচুরা, যানবাহন যা চলাচল করে সঠিকভাবে আসতে পারে না, আমরা যোগাযোগ সঠিকভাবে করতে পারি না পৌরসভার সাথে। 3টা উপজেলার লোকজন শরীয়তপুর শহরে আসা যাওয়া করেন। এই রাস্তাটা আজকে 2 বছরের উপরে ভাঙ্গে নষ্ট হয়ে আসছে। এই রাস্তা দিয়ে চলাচল করতে আমরা বাধ্য, কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে যে বাড়িতে সুস্থ অবস্থায় যাব তার কোনো নিশ্চয়তা আমাদের নেই। বছরের পর বছর প্রতিশ্রুতির বিপরীতে দৃশ্যমান পরিবর্তন না হওয়ায় হতাশ সচেতন মহল। রাস্তা ভাঙার কারণে বিদ্যালয়ে ধুলাবালি প্রবেশ করে, এতে শিশুরা প্রায় অসুস্থ থাকে। এই রাস্তাটা প্রায় 3-4 বছর যাবতেই খুবই অবস্থা খারাপ। শিশু এবং বৃদ্ধদের অসুস্থ এবং অসুখ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হতে হয়। আগামী জুন মাসের মধ্যেই প্রধান সড়ক দুটি নিরাপদ ও চলাচলের উপযোগী করার প্রতিশ্রুতি নির্বাহী প্রকৌশলীর। গুরুত্বপূর্ণ রাস্তাগুলি খারাপ আছে, এগুলো আরএপিডিপি একটি প্রকল্পের মাধ্যমে কাজ শুরু হবে, অতি দ্রুত যান চলাচলের উপযোগী করা সম্ভব হবে। দুর্ঘটনা রোধ ও স্বাস্থ্য ঝুঁকি প্রশমনে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি শরীয়তপুরবাসীর। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী আজ। বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচি। পিটিয়ে মানুষ মারাকে মব বলে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তাজুল ইসলামের অভিযোগ। নতুন বাংলাদেশকে বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি। একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়ে ইসিতে বিএনপি। সবার জন্য সমান সুযোগ দিতে জামায়াতের দাবি। কুড়িগ্রামের পার্বতীপুরে প্রকৃত জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ 71-এর সহযোগিতা। এবং জমকালো আয়োজনে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী। নির্বাচিত শর্ট ফিল্ম প্রদর্শিত হবে চ্যানেল আই ও আই স্ক্রিনে। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলের online.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সম্বন্ধে এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।